হ্যালো স্টুডেন্ট, কেরিয়ার ম্যাপ অনলাইনের আরেকটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আমাদের T20 রিভিশন সিরিজ চলছে, সমস্ত সাবজেক্টেরই রিভিশন করানো হচ্ছে। তো আমরা আজকে হচ্ছে পলিটির ফান্ডামেন্টাল রাইট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেই কোয়েশ্চেনগুলো রিসেন্ট প্রিভিয়াস ইয়ারে এসেছে, তো সেইগুলোর কনসেপ্টগুলো আমরা আলোচনা করব, তারপর সেই কোয়েশ্চেনগুলোও আলোচনা করব। আমাদের একটা পার্ট অলরেডি এই সিরিজের হয়ে গেছে ফান্ডামেন্টাল রাইটের, যেটা 12 থেকে 20 অবধি পড়ানো হয়েছে। আজকে 21 থেকে 35 অবধি আমরা পড়ব। তো আগে কনসেপ্টগুলো পড়ে নিয়ে তারপর আমরা কোয়েশ্চেন আনসারগুলো সলভ করব। তো চলো দেখো, ফান্ডামেন্টাল রাইট আগের দিন যেরকম বলেছি যে পার্ট 3তে রয়েছে আমাদের। আর্টিকেল রেঞ্জ হচ্ছে 12 থেকে 35। কনসেপ্ট আমরা নিয়েছি USA থেকে, আর এটা কোন লিস্টে আছে? ইউনিয়ন লিস্ট। পরীক্ষায় কিন্তু সোর্স থেকেও কোয়েশ্চেন হয়, কোন লিস্টে আছে সেটা থেকেও কোয়েশ্চেন হয়, প্লাস হচ্ছে কোন পার্টে আছে সেটা থেকেও কোয়েশ্চেন হয়, তাই তো? এবার দেখো, আমরা হচ্ছে যেটা আগের দিন পড়েছি 12 থেকে 20 অবধি। 12-13 তো মানে রাইট টু ইকুয়ালিটি যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 14 to 18। এর আগে যে পোর্শনগুলো, ইকুয়ালিটিটা কোথা থেকে কোথায়, এটা একটা কুইক রিভিশন দিয়ে নিই, তারপর স্টার্ট করছি যারা নতুন এসেছো তাদের জন্য। 14 থেকে 18 হচ্ছে ইকুয়ালিটি, ঠিক আছে। ফ্রিডম কত থেকে কত আছে? ফ্রিডম আছে 19 থেকে 22, তাই তো? 19 থেকে 22 আছে ফ্রিডম, রাইট টু ফ্রিডম। রাইট টু ইকুয়ালিটি আছে 14 থেকে 18, রাইট টু ফ্রিডম আছে 19 থেকে 22, যার মধ্যে 19 আর 20 আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। 21-22 আজকে পড়ব। তারপর আছে কি? তারপর আছে এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে যে সমস্ত অধিকার আছে আমাদের, 23 আর 24। এটা কি বলছি? এক্সপ্লয়টেশন। আর 25 থেকে 28 আমাদের কি আছে? রিলিজিয়নের রাইট। আর 29 আর 30 এই দুটো আর্টিকেলস হচ্ছে আমাদের কিসের? কালচারাল এডুকেশনাল রাইট। আর 31 অমিট হয়ে গেছে, আগের দিনই বলেছি, প্রপার্টি রাইট। আর 32তে আছে কনস্টিটিউশনাল রেমেডিস, তাই তো? তো আজকে যেটা পড়বো 21, প্রথম যে আর্টিকেলটা পড়বো যেটা রাইট টু ফ্রিডমের আন্ডারে আসে, সেটা কি? আর্টিকেল 21 রাইট টু ফ্রিডমের আন্ডারে পড়ছে। 1-এ কি আছে? 21-এ কি আছে? প্রোটেকশন অফ লাইফ আর হচ্ছে পার্সোনাল লিবার্টি, ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, আর্টিকেল 21 ডিক্লেয়ার্স দ্যাট নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ অর হার লাইফ অর পার্সোনাল লিবার্টি অ্যাকর্ডিং টু প্রসিজিওর এস্টাবলিশড বাই ল। এই ফ্রেজটা সবসময় মনে রাখবে কিন্তু। কি বলছে? যে কোনো পার্সনকে ডিপ্রাইভ করা যাবে না, বঞ্চিত করা যাবে না তার লাইফ থেকে আর পার্সোনাল লিবার্টি থেকে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু প্রসিজিওর এস্টাবলিশ বাই ল, যেভাবে ল এস্টাবলিশ হয়েছে সেই অনুযায়ী হচ্ছে লাইফ আর পার্সোনাল লিবার্টি থেকে একজন পার্সনকে ডিপ্রাইভ করা যাবে না, ঠিক আছে। দিস রাইট ইজ অ্যাভেলেবল টু বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন। মানে কি? এই যে রাইটটা, এই আর্টিকেলটা সিটিজেনদেরকে তো দেওয়াই হচ্ছে, ভারতের নাগরিকদের তো দেওয়াই হচ্ছে, প্লাস ফরেনারদেরকেও দেওয়া হচ্ছে। মানে আমাদের দেশে যদি কোনো ফরেনার আসেন তো তিনিও এই রাইটটা এনজয় করতে পারবেন। তো নেক্সট কি বলছে দেখো, কিছু এই যে আর্টিকেলটা, এই স্পেসিফিক আর্টিকেলটা কিন্তু আমরা US থেকেই নিয়েছি, ঠিক আছে। এই আর্টিকেলটা ফান্ডামেন্টাল রাইটের এমন একটা আর্টিকেল যেটা অনেক বেশি বার, মানে সবচেয়ে বেশি বার ইন্টারপ্রেট করা হয়েছে। সেখানে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কেস ইজ এক্সপ্যান্ডিং দ্য স্কোপ অফ আর্টিকেল 21। দেখো এখানে যে শুধু দুটো কেস হয়েছে তা নয়, কিন্তু এর আগে অনেক কেস হয়েছে, ইভেন এখনও একটা কেস চলছে, ঠিক আছে। তো তোমরা যদি এই আর্টিকেলের রিগার্ডিং কেসের ওপরে, শুধু কেসের ওপরে কোনো ভিডিও চাও, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি স্পেসিফিক্যালি শুধুমাত্র কেসের ওপরে একটা ক্লাস করানোর চেষ্টা করব। তো এখানে দুটো কেস যেটা কিনা রিসেন্ট ঘটনা, সেটা হচ্ছে কি না, কেস পুট্টস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, যেটা কিনা 2017 সালে হচ্ছে ভার্ডিক্ট এসেছে। কি এই কেসটা? যেখানে রাইট টু প্রাইভেসি, দেখো লাইফ মানে আমার বাঁচার অধিকার, সেটা শুধুমাত্র বাঁচা অবধি সীমিত নয়, মানে আমাকে সেফ ড্রিঙ্কিং ওয়াটার দিতে হবে, ঠিকঠাক এনভায়রনমেন্ট দিতে হবে,
এভরিথিং এভরিথিং আমাকে প্রাইভেসি দিতে হবে, মানে অনেক হিউজ একটা এক্সপ্যান্ডে হচ্ছে জিনিসটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে। তো পুট্টাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এখানে কি বলা হচ্ছে, রাইট টু প্রাইভেসি, মানে কি গোপনীয়তা আমি রাখতে পারি সেইটা বলা হচ্ছে। এটা কি নিয়ে, এটাকে অ্যাকচুয়ালি আধার কেসও বলা হয়। ঠিক আছে, আধার কার্ড বানানোর জন্য কি করা হয়েছিল, ইউআইডিএআইকে অথরিটি দেওয়া হয়েছিল যে তারা মানে আমাদের 3 রকমের বায়োমেট্রিক নিয়ে, ফেস, রেটিনা আর হচ্ছে থাম্ব ইমপ্রেশন নিয়ে একটা ইউনিক আইডেন্টিফিকেশন 12 ডিজিটের বানাবে, তাই তো। তো সেখানে হচ্ছে এই পুট্টাস্বামী, যিনি কর্ণাটক হাইকোর্টের একজন জাজ ছিলেন, তিনি সুপ্রিম কোর্টে হচ্ছেন একটা পিআইএল দাখিল করলেন। পিআইএল এর ফুল ফর্ম কি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। ঠিক আছে, আর্টিকেল 32 আন্ডারে কিন্তু দাখিল করা হয়েছিল যে কি না হচ্ছে রাইট টু প্রাইভেসিটা, মানে অ্যাকচুয়ালি ওয়াইডার কনটেক্সটে দেখতে গেলে কি আমাদের হচ্ছে প্রাইভেসি মানে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিটাকে নষ্ট করছে, যেটার স্পেসিফিক্যালি কি নষ্ট হচ্ছে না, রাইট টু প্রাইভেসি। দেখো আইডেন্টিফিকেশন, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার নেওয়া হয়েছে, সেটা কোনো স্পেসিফিক একটা কাজের জন্য নেওয়া হয়েছে, কিন্তু সেটা স্কুলে ব্যবহার করা হচ্ছে, বা ধরো ইনকাম ট্যাক্স তারাও এই আমার আইডেন্টিফিকেশনটা নিয়ে, তারপর ব্যাংকে জোড়া হয়েছে, যেখানে কি হচ্ছে একটা ক্লিক অ্যাওয়ে, যেখানে কিনা আমরা সমস্ত জিনিসপত্রগুলো জানতে পেরে যাচ্ছি, যে তার অ্যাকাউন্টে কত, তার কি ট্রানজ্যাকশন হচ্ছে, কি বৃত্তান্ত, সবই জানা যাচ্ছে। তো সেখানে আমাদের কি হচ্ছে, প্রাইভেসিটা হার্ম হচ্ছে। তো এই কেসে কি করা হলো, পুট্টাস্বামীতে বলা হলো দেখো আধার কার্ডও কিন্তু, আধার কার্ডকেও ভ্যালিডিটি দেওয়া হলো, সেটা 2018 সালে, মানে অবশ্যই আধার কার্ড তো ব্যবহৃত হবেই। আর 2017 সালে বলা হলো যে হচ্ছে রাইট টু প্রাইভেসিও ফান্ডামেন্টাল রাইটেরই পার্ট, আর্টিকেল 21-এরই পার্ট, রাইট টু প্রাইভেসি। তো এই ছিল ব্যাপারটা। নেক্সট কেস যেটা হয়েছিল দেখো, কমন কজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2018 সালে, এখানে কি করা হলো, রাইট টু ডাই উইথ ডিগনিটি, যেখানে কি বলা হলো প্যাসিভ ইউথেনেসিয়া। ইউথেনেসিয়া কথাটার মানে কি, ইউথেনেসিয়া কথাটার মানে হচ্ছে গুড ডেড বলতে পারি আমি। এখানে দেখো এইটা একটা এনজিও, ওকে। তো তারা কি করছে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার ওপরে কেস করছে যে একটা মানুষ, সে যেরকম রাইট টু লিভ উইথ, যেরকম তার বাঁচার অধিকার আছে গর্বের সাথে, সেরকম তার মরারও অধিকার দেওয়া উচিত ডিগনিটির সাথে। ঠিক আছে, এই কথাটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে দুটো টার্ম আমি বলে দিই, সেটা হচ্ছে কি, একটা টার্ম জানছি যে প্যাসিভ ইউথেনেসিয়া, আর একটা যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ইউথেনেসিয়া। এখানে কি হয়, দেখো অ্যাক্টিভ ইউথেনেসিয়াতে কি করা হয়, ধরো একজন ডিজিজড পারসন, তাকে কি করা হচ্ছে, তাকে হচ্ছে কোনো একটা লেথাল ডোজ দেওয়া হচ্ছে। ঠিক আছে, ধরো ইঞ্জেকশনে কোনো ওষুধ পুশ করা হলো, তার ফলে সে মারা গেল। ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভ ইউথেনেসিয়া। আর প্যাসিভ ইউথেনেসিয়াটা কি, ধরো একজন আইসিইউতে কোনো একজন পেশেন্ট ভর্তি আছে, যার কি না আর হচ্ছে রিভাইভ করার কোনো চান্সেস নেই। ঠিক আছে, বাঁচার সেরকম কোনো চান্সেস নেই, ওইভাবেই হয়তো কিছুদিন পর উনি মারা যাবে। তো সেখানে কি করা হয় না হচ্ছে, তার যে মানে তাকে যে সাপোর্ট দেওয়া হয়েছে, তার বেঁচে থাকার যে সাপোর্ট দেওয়া, ধরো ভেন্টিলেশনে রাখা হয়েছে, তো তার সেই জিনিসপত্রগুলো খুলে দেওয়া হয়, যাতে কি সে আস্তে আস্তে যন্ত্রপাতির সাহায্যে যেভাবে বাঁচছিল, তো সেগুলো খুলে দিলে কি হবে, সে আস্তে আস্তে মারা যাবে। তো এইটা হচ্ছে দেখো প্যাসিভ ইউথেনেসিয়া। তাহলে অ্যাক্টিভ হচ্ছে কি না, কোনো লেথাল ডোজ দেওয়া হলো যার জন্য তিনি মারা গেলেন, আর প্যাসিভ হচ্ছে কি করা হচ্ছে, তার ভেন্টিলেশন সাপোর্টটাকে ধরো খুলে দেওয়া হলো, মানে সে যার সাহায্যে বাঁচছিল সেটাকে খুলে দেওয়া হলো, সেটা হলো প্যাসিভ ইউথেনেসিয়া। তো এই কেসে কি করা হলো না হচ্ছে, প্যাসিভ ইউথেনেসিয়াটাকে হচ্ছে লিগালাইজ করে দেওয়া হলো, আর্টিকেল 21-এর আন্ডারে দিয়ে দেওয়া হলো। কি করা হলো, রাইট টু ডাই উইথ ডিগনিটি। কখন, মানে একজন সুস্থ মানুষ, তাকে তুমি প্যাসিভ ইউথেনেসিয়া তার রিলেটিভ বা সে নিজে করতে পারবে কি না, তখন নয়। কিন্তু সে যদি একেবারে হচ্ছে মানে রিভাইভ করার তার কোনো চান্স নেই, ঠিক আছে, সেক্ষেত্রে সে আগে থেকে হয়তো উইল বানিয়ে গেছে যে হচ্ছে আমার যদি এরকম কন্ডিশন হয় একটা সার্টেন এজের পর, তাহলে হচ্ছে আমাকে বেশি দিন বাঁচানোর দরকার নেই। তো সেই ক্ষেত্রে রাইট টু ডাই উইথ ডিগনিটি, এটাকে কি করা হলো, আর্টিকেল 21-এ হচ্ছে প্রোটেকশন দেওয়া হলো, যে হচ্ছে যদি
বাঁচার অধিকার আছে ডিগনিটির সাথে, তাহলে মরারও অধিকার আছে ডিগনিটির সাথে। ঠিক আছে, এই ছিল দুটো কেস, আরো অনেক কেস আছে, যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই জানিও আমাদেরকে। নেক্সট আর্টিকেল 21A। 21A এটা দেখো পরে অ্যাড হয়েছে, 21A পরে অ্যাড হয়েছে। কি বলছে? রাইট টু এডুকেশন। ঠিক আছে, রাইট টু অ্যাকচুয়ালি যদি একটু ডিটেলে বলি তাহলে কি, রাইট টু এলিমেন্টারি এডুকেশন। আমি কলেজ লেভেলে এডুকেশন বা ধরো প্রফেশনাল কোনো এডুকেশন সেটা কিন্তু নয়। কি বললাম? এলিমেন্টারি এডুকেশন। 21A ডিক্লেয়ার করছে দ্যাট দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ অফ 6 to 14 ইয়ার। এটা সবসময় মাথা রাখবে। কত থেকে কত? 6 to 14 ইয়ার্স। ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়সীদেরকে কম্পালসারি আর ফ্রি এডুকেশন কে প্রোভাইড করবে? স্টেট প্রোভাইড করবে। ওকে, ইন সাচ আ ম্যানার অ্যাজ দ্য স্টেট মে ডিটারমাইন। কিভাবে দেবে সেটা স্টেট ডিটারমাইন করবে। দাস দিস প্রভিশন মেক্স অনলি এলিমেন্টারি এডুকেশন আ ফান্ডামেন্টাল রাইট। সবসময় মনে রাখবে কি বললাম, এলিমেন্টারি এডুকেশনটাকেই হচ্ছে প্রভিশন দেওয়া হচ্ছে, and not higher or professional education. Higher or professional education কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট নয়, এলিমেন্টারি এডুকেশনটা ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, এরপর আমি বললাম যে এটা কিন্তু আগে কনস্টিটিউশনের পার্ট ছিল না, পরে অ্যাডেড। This provision was added by the 86th Constitutional Amendment Act of 2002. কবে অ্যাড হয়েছে? 86 নম্বর অ্যামেন্ডমেন্ট 2002-এ। This amendment is a major milestone in countries aim to achieve education for all. The government described this step as the dawn of the second revolution in the chapter of citizens' right. তাহলে কি বললাম? এই 21A রাইট টু কম্পালসারি অর এলিমেন্টারি এডুকেশন, যেটা কিনা 6 to 14 ইয়ার্সদের চিলড্রেনদের কম্পালসারি এডুকেশন দিতে হবে, স্টেট দেবে, সেটা প্রোভাইড কর। দিস প্রভিশন ওয়াজ অ্যাডেড বাই 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002। এখানে আমার কতগুলো কথা আছে, সেটা হচ্ছে এটা ফান্ডামেন্টাল রাইটের পার্ট ছিল না, 86তে এটা পার্ট হলো। এবার শোনো ভালো করে, ডিপিএসপি। ডিপিএসপির আর্টিকেল 45 কি বললাম? ডিপিএসপির আর্টিকেল 45 লিবারাল ইন্টালেকচুয়াল প্রিন্সিপাল, লিবারাল ইন্টালেকচুয়াল প্রিন্সিপালে রয়েছে আর্টিকেল 45, যার সাবজেক্ট ম্যাটার ছিল 6 to 14 ইয়ারদের চিলড্রেনদেরকে এডুকেশন প্রোভাইড করতে হবে। এই সেম অ্যামেন্ডমেন্টে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002-তেই এর সাবজেক্ট ম্যাটারটাকে চেঞ্জ করে দেওয়া হলো। ঠিক আছে, এখানেও কিন্তু 6 to 14 ইয়ারদের চিলড্রেনদেরকে এডুকেশন দিতে হবে, সেইটা এখানে ছিল। ডিপিএসপির আর্টিকেল 45 হুইচ ইজ আ লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, যেখানে বলা হয়েছিল 6 to 14 ইয়ার চিলড্রেনদেরকে কম্পালসারি এডুকেশন দিতে হবে, সেটা এই যে সাবজেক্ট ম্যাটারটা এটাকে চেঞ্জ করে দেওয়া হলো ইন সেম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 86 অ্যামেন্ডমেন্ট 2002। কি করা হলো? 6 বছর পর্যন্ত আপ টু 6 ইয়ার অবধি এডুকেশন প্রোভাইড করতে হবে। আর 6 থেকে 14টা আমার কোথায় চলে এলো? ফান্ডামেন্টাল রাইটের 21A-তে। এই সেম অ্যামেন্ডমেন্ট 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002, যেখানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস একটা অ্যাড হয়েছিল, লাস্ট 11 নাম্বার ফান্ডামেন্টাল ডিউটিসটা অ্যাড হয়েছিল এই সেম অ্যামেন্ডমেন্টে, যেখানে 6 থেকে 14 বছর এডুকেশন দিতে হবে সেটাও বলা হয়েছে। বোঝা গেছে আমার কথা তাহলে, যে 21A তাহলে কবে অ্যাড হয়েছে? 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002, যেখানে সেম অ্যামেন্ডমেন্টে ডিপিএসপির আর্টিকেল 45-এর সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করা হলো, আপ টু 6 ইয়ার চিলড্রেনদেরকে এডুকেশন দিতে হবে। আর ফান্ডামেন্টাল ডিউটিজের 11 নম্বর যে সাব ক্লজটা সেটাও অ্যাড হয়েছিল ইন সেম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002। ওকে, এরপর দেখো আর্টিকেল 22। আর্টিকেল 22-তে কি বলা হচ্ছে? প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন।
অ্যারেস্ট করা হয়েছে, ডিটেন ধরে রাখা হয়েছে, সেটাতে যে কি কি রাইট দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে সেইটা রয়েছে আর্টিকেল 22। এখানে দেখো ডিটেনশন দু রকমের হয়। ডিটেনশন ক রকমের হয়? দু রকমের। কি কি হয়? পিউনিটিভ ডিটেনশন একটা হয়, আর একটা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। ওকে, পিউনিটিভ ডিটেনশন কি? ইজ টু পানিশ আ পারসন ফর অ্যান অফেন্স কমিটেড বাই হিম অর হার আফটার ট্রায়াল অ্যান্ড কনভিকশন ইন আ কোর্ট। কোর্টে ট্রায়াল হলো, কনভিক্ট করা হলো যে তার জেল হবে, তারপর তাকে যদি মানে জেলে রাখা হয়, সেটা হচ্ছে কি? পিউনিটিভ ডিটেনশন, ধরে রাখা হলো। কি বললাম? কোর্টের ট্রায়াল আর হচ্ছে কোর্ট যদি কনভিক্ট বলে দেয় তবেই তাকে ডিটেন করা হলো, সেটা হচ্ছে পিউনিটিভ। আর প্রিভেন্টিভ ডিটেনশন কি? means detention of a person without trial and conviction by the court. কোর্টে কোনো ট্রায়াল কনভিকশনের দরকার নেই প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য। ঠিক আছে, কোর্টে কোনো ট্রায়াল হবে না, কোর্টে কনভিক্ট বলবে তারপর তাকে ডিটেন করা হবে না। ঠিক আছে, মানে কি কোনো মানে কোনো কোর্টের কোনো রায়ের আগেই হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনটা লাগানো যায়। ঠিক আছে, এবার দেখো যদি কাউকে পিউনিটিভ ডিটেনশন করা হয় তাহলে তাকে কিছু রাইট দেওয়া হয়। কি না, তাকে হচ্ছে একজন পার্সোনাল, তাকে একজন লয়ার প্রোভাইড করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে কি তাকে জানাতে হবে যে তাকে কেন ডিটেইন করা হয়েছে, তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, আর তাকে একজন লয়ার প্রোভাইড করা হবে। আর হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে, এক্সক্লুডিং জার্নি টাইম বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে কি করা হবে? ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। আর ম্যাজিস্ট্রেট যদি বলে দেন যে তার কোনো দোষ নেই, তাকে ছেড়ে দিতে, তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে ছেড়েও দিতে হবে। তাহলে কি বললাম? পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে 4টে জিনিস। কি না, হচ্ছে তাকে রিজন বলতে হবে কেন ডিটেইন করা হয়েছে, তারপর তাকে একজন লয়ার প্রোভাইড করা হবে, তাকে 24 আওয়ারের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে এক্সক্লুডিং জার্নি টাইম, অ্যান্ড কি বললাম? যে তাকে 24 ঘন্টার মধ্যে ছেড়েও দিতে হবে যদি ডিটেনশনটা ইললিগাল হয়ে থাকে। ঠিক আছে, প্রিভেন্টিভ ডিটেনশনে কিন্তু এইসব কোনো ব্যাপার নেই। বোঝা গেছে? নেক্সট দেখো, প্রিভেন্টিভ ডিটেনশন ওয়াজ মেড বাই পার্লামেন্ট। প্রচুর ল তৈরি করা হয়েছে পার্লামেন্ট দ্বারা প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে। আচ্ছা, আর একটা কথা বলি, এই প্রিভেন্টিভ ডিটেনশন কিন্তু অন্য কোনো দেশের কনস্টিটিউশনে নেই। ঠিক আছে, আমাদের দেশেরই একমাত্র কনস্টিটিউশনে এই প্রিভেন্টিভ ডিটেনশনের ল পার্লামেন্ট তৈরি করেছে। কি কি সেগুলো দেখো, যেগুলো অ্যাবলিশ হয়ে গেছে সেগুলো তো দরকার নেই, কিন্তু যেগুলো রয়েছে এখনো অ্যাক্টিভ সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখো, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950 সালে এসেছিল, যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে 1969-এ। এরপর দেখো, মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিসা কবে এসেছিল? 1971 সালে, যেটা রিপিল হয়ে গেছে 78 সালে। এরপর দেখো, কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট, কফেপোসা। কি বললাম? কফেপোসা, এটা হচ্ছে এখনো অ্যাক্টিভ আছে 1974-এ, যেটা কিনা পার্লামেন্ট তৈরি করেছিল। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, নাসা, যেটা 1980 সালে, এটাও ফোর্সে রয়েছে। প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেনটেনেন্স অফ সাপ্লাইজ অফ এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট 1980, এটাও অ্যাক্টিভ হয়ে রয়েছে। টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটি প্রিভেন্টিভ অ্যাক্ট, টাডা, টেররিস্ট অ্যাক্টিভিটির জন্য 1985 সালে হয়েছিল, এটাও রিপিল হয়ে গেছে 95 সালে, 95 সালে অ্যাবলিশ হয়ে গেছে। তারপর দেখো, প্রিভেনশন অফ ইলিসিট ট্রাফিকিং ইন নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট, এটাও হচ্ছে ফোর্সে রয়েছে, যেটা 1988 সালে এসেছিল। তারপরে প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট, পোটা, যেটা রিপিলড হয়ে গেছে 2004 সালে। তারপর কি রয়েছে? আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, ইউএপিএ। কি বললাম? ইউএপিএ 1967-এ হচ্ছে ফোর্সে এসছে, যেটা 3বার অ্যামেন্ড হয়েছে, এটাও কিন্তু ফোর্সে আছে এখন। তাহলে আমাদের ফোর্সে কি কি আছে? কফেপোসা, নাসা, আর হচ্ছে PITNDPSA, আর হচ্ছে ইউএপিএ। ঠিক আছে, এই 4টে জিনিস আমার এখনো ফোর্সে রয়েছে প্রিভেন্টিভ ডিটেনশন। ঠিক আছে, প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে, মানে কি যে হচ্ছে কোর্টের কোনো হচ্ছে মানে ট্রায়াল আর কনভিকশন হওয়ার আগেই আমি যদি কাউকে ডিটেন করে রাখি, তার আন্ডারে
এই কটা পড়ে, এই 4টে রুল পড়ে, ঠিক আছে। এই 4টে রুলের আন্ডার মানে 4টে নিয়মের ল যে তৈরি করেছে পার্লামেন্ট, সেই লয়ের আন্ডারে আমি প্রিভেন্টিভ ডিটেনশন করতে পারি, মানে স্টেট করতে পারে। নেক্সট দেখো, তাহলে রাইট টু ফ্রিডম আমাদের শেষ হয়ে গেল, যেটা ছিল 19 থেকে 22, তাই তো। এরপর দেখো রয়েছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, যেটা দুটো আর্টিকেল 23 আর 24, ঠিক আছে। কি বলছে আর্টিকেল 23, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার। ফোর্সড লেবার আর হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, মানে হচ্ছে মানুষের কেনা বেচা করা আর হচ্ছে কাউকে হচ্ছে বেগার খাটানো, ঠিক আছে, সেইটার প্রহিবিশন করছে কে, আর্টিকেল 23। এবার দেখো এক্সপ্রেশন ট্রাফিক ইন হিউম্যান বিংস ইনক্লুড, কি কি ইনক্লুড করছে, ট্রাফিক করা, সেলিং অ্যান্ড বাইং অফ মেন উইমেন অ্যান্ড চিলড্রেন লাইক গুডস, একটা জিনিসপত্রের মতো কাকে কাকে, মেন উইমেন আর চিলড্রেনদেরকে কেনা বেচা করা। ইমোরাল ট্রাফিক ইন উইমেন অ্যান্ড চিলড্রেন, বাচ্চা ছেলে মেয়ে আর হচ্ছে উইমেনদেরও কেনা বেচা হয়, তো সেটাও হচ্ছে ইললিগাল, ইনক্লুডিং প্রস্টিটিউশন, ঠিক আছে, তো এটাও এক্সপ্লয়টেশনের আন্ডারে আসবে। এরপর আছে দেবদাসী, আগে দেবদাসী প্রথা থাকতো, যে হচ্ছে সবাই আমরা জানি নিশ্চয়ই দেবদাসী। তারপর কি, স্লেভারি টু পানিশ দিস অ্যাক্ট, স্লেভারি মানে কি, আগে চলতো এই সমস্ত জিনিস, দাস হিসেবে খাটানো কাউকে। To punish this act, the Parliament has implemented the Immoral Traffic Prevention Act, যেটা এসছে কত, 1956-এ। তাহলে এইগুলোকে বন্ধ করার জন্য, মানে কি, মেন উইমেন আর চিলড্রেনদেরকে গুডসের মতো কেনাবেচা করা, উইমেন আর চিলড্রেনদের ইমোরাল ট্রাফিক করা বা প্রস্টিটিউশন, দেবদাসী প্রথা, স্লেভারি, এই সমস্ত কিছুকে ব্যান করার জন্য পার্লামেন্ট ইমপ্লিমেন্ট করেছে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956, বোঝা গেছে। নেক্সট দেখো 24 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে, 24 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজে। এখানে কতগুলো টার্ম আছে সেটা আগে দেখতে হবে, যে হচ্ছে চিলড্রেনদের এমপ্লয়মেন্টটাকে প্রহিবিট করতে হবে কোথায়, ফ্যাক্টরিজে। দেখো আর্টিকেল 24 প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কত বছরের নিচে, 14 বছরের নিচে কোনো চিলড্রেনকে হচ্ছে কোনো ফ্যাক্টরিতে, কোথায় কোথায়, ইন এনি ফ্যাক্টরি, মাইন অর আদার হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস, ঠিক আছে, হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিসে হচ্ছে এমপ্লয় করাটা, লাইক কোনগুলো হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস, কোনগুলো, কনস্ট্রাকশন ওয়ার্ক, রেলওয়ের কাজ, এইগুলোকে ব্যান করা হয়েছে আর্টিকেল 24-এ। যে কোনো চিলড্রেনদেরকে যারা কিনা 14 বছরের নিচে, তাদেরকে কোনো ফ্যাক্টরিজ, মাইন্স বা হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করানো যাবে না, ঠিক আছে। বাট ইট ডাজ নট prohibit their employment in any harmless or innocent work, কোনো innocent বা harmless work যদি হয় সেখানে কিন্তু প্রহিবিট করা হচ্ছে না এমপ্লয়মেন্টটা, ঠিক আছে। তাহলে 23-এ আমরা কি জানলাম, যে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং আর ফোর্সড লেবার করা যাবে না, আর 24-এ জানলাম 14 বছরের নিচে কোনো চিলড্রেনকে হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করানো যাবে না। এই ছিল রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। এরপর হচ্ছে কি 25 থেকে 28-এ আসছে কি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্ম গ্রহণ করা, প্রচার করা, তো সেই সমস্ত যে হচ্ছে রাইটগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশন সিটিজেনদের প্রোভাইড করছে সেইটা। এটা কিন্তু নন সিটিজেন মানে ফরেনারদেরকেও প্রোভাইড করা হয়, তাই তো, আগের দিন পড়েছিলাম। আর্টিকেল 25 কি বলছে, যে freedom of conscience and free profession, practice and propagation of religion, এই যে টার্মগুলো আছে, এই টার্মগুলো আমাদেরকে জানতে হবে। দেখো কনসায়েন্স মানে কি, বিবেক, আমি আমার মন যা চাইছে সেই ধর্মকে আমি ফ্রি প্রফেশন মানে আমি গ্রহণ করতে পারি, আমার মন যে ধর্ম গ্রহণ করতে, মানে আমার বিবেকের স্বাধীনতা, ঠিক আছে, আমার বিবেকের স্বাধীনতা যে আমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি। প্র্যাকটিস করতে পারি মানে কি, সেটা আমি অভ্যাস করতে পারি।
অ্যান্ড প্রোপাগেশন মানে কি, সেটাকে আমি স্প্রেড করতে পারি, ধর্ম প্রচার করতে পারি অফ রিলিজিয়ান। ঠিক আছে, তার মানে আমি কি জানলাম 25-এর আন্ডারে, যে আমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি, সেটা প্র্যাকটিস করতে পারি, সেটাকে প্রোপাগেটও করতে পারি, সেটাকে প্রচারও করতে পারি। ঠিক আছে, এরপর দেখো 25 নম্বর আর্টিকেল আরও একটা জিনিস বলছে, পরীক্ষায় আসতে পারে, অলসো কন্টেইনস ওয়ারিং অ্যান্ড ক্যারিং অফ কৃপান। দেখবে পাঞ্জাবিরা হচ্ছে এই কৃপানটা ক্যারি করে। ঠিক আছে, শিখ রিলিজিয়ান ইজ টু বি ইনক্লুডেড ইন দ্য প্রফেশন অফ দ্য শিখ রিলিজিয়ান। 25 নম্বর আর্টিকেল কি বলছে, যে ওয়ারিং অ্যান্ড ক্যারিং আ কৃপান ইন শিখ রিলিজিয়ান ইজ protected under Article 25. ওকে, তাহলে আর্টিকেল 25 কি, ফ্রিডম অফ কনসায়েন্স, প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ান। নেক্সট আর্টিকেল 26 নম্বর আর্টিকেল, ফ্রিডম টু ম্যানেজ। আমি ধর্ম শুধু গ্রহণ করলেও তো হবে না, ধর্মটাকে তো ম্যানেজও করতে হবে, তাই তো। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, রিলিজিয়াস অ্যাফেয়ারটা ম্যানেজ করা। অ্যাকর্ডিং টু আর্টিকেল 26, এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন or any of the section shall have the following right. denomination মানে কি, দেখো এখানে কোনো ইন্ডিভিজুয়াল কারোর কথা বলা হচ্ছে না। ঠিক আছে, একটা সংস্থা, একটা ধরো কি বলবো, রামকৃষ্ণ মিশন, দ্যাট ইজ ডিনোমিনেশন। ঠিক আছে, আনন্দমার্গ, দ্যাট ইজ ডিনোমিনেশন, রিলিজিয়াস ডিনোমিনেশন। ঠিক আছে, একটা কি, একটা ধর্মাবলম্বী মানুষ যারা কিনা এক জায়গায় থাকে, একই ধর্মাবলম্বী মানুষ, তাই তো, তাদের নিজস্ব কিছু আইডিওলজিস আছে, দ্যাট ইজ ডিনোমিনেশন। কি সেই ডিনোমিনেশন, অ্যাকর্ডিং টু আর্টিকেল 26, এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অর এনি অফ ইটস সেকশন শ্যাল হ্যাভ দ্য ফলোয়িং রাইট। কি কি রাইট দেওয়া হয়েছে এই ডিনোমিনেশনকে বা সেই সেকশনদেরকে, the right to establish and maintain institution for religious and charitable purposes। কি বলছে, এস্টাবলিশ করতে পারবে, মেনটেন করতে পারবে কোনো ইনস্টিটিউশন, কিসের জন্য, কিসের জন্য, রিলিজিয়াস আর চ্যারিটেবল পারপাসের জন্য। ঠিক আছে, রিলিজিয়াস আর চ্যারিটেবল পারপাসের জন্য কোনো ইনস্টিটিউশন, এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশন, ওই ডিনোমিনেশন। ঠিক আছে, রিলিজিয়াস ডিনোমিনেশন কোনো হচ্ছে ইনস্টিটিউশন তৈরি করতে পারবে কিসের জন্য, রিলিজিয়াস বা চ্যারিটেবল পারপাসের জন্য। নেক্সট, রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার ইন ম্যাটার অফ রিলিজিয়ান, তাদের নিজস্ব অ্যাফেয়ারগুলো তারা নিজেরাই ম্যানেজ করবে। রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি, প্রপার্টিও অ্যাকোয়ার করতে পারবে। ঠিক আছে, ওই ডিনোমিনেশন। অ্যান্ড রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ ল, ল যেভাবে হচ্ছে তৈরি হয়েছে সেই প্রপার্টিকে মেনটেন করার, সেইভাবে সেটাকে ওরা ম্যানেজ করবে। তাহলে কি জানলাম, কোনো ডিনোমিনেশন কি, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার, কারা, কোনো রিলিজিয়াস ডিনোমিনেশন, সেটা রিলিজিয়াসও হতে পারে, কালচারালও হতে পারে, এনিথিং। ওকে, তাহলে 25 নম্বর আর্টিকেল কি বললাম, যে হচ্ছে কোনো পার্সন হচ্ছে তার সে প্রফেস করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, প্রোপোগেট করতে পারবে কোনো রিলিজিয়ানকে, এবার ধর্ম গ্রহণ করা হয়ে গেছে। এবার 26 নম্বর আর্টিকেল কি বলছে, সেটাকে ম্যানেজ করতে হবে, তাই তো, রিলিজিয়াস অ্যাফেয়ারটাকে ম্যানেজ করতে হবে। এবার দেখি 27 নম্বর আর্টিকেল কি বলছে। 27 নম্বর আর্টিকেল, আমি ধর্ম গ্রহণ করা হয়ে গেছে, সেটাকে আমার ম্যানেজ করা হয়ে গেছে, এবার যে মেনটেনেন্সের জন্য যে খরচ হচ্ছে, ফ্রিডম অফ ট্যাক্সেশন ফ্রম প্রমোশন অফ রিলিজিয়ান। এই যে আমি ধর্ম গ্রহণ করেছি, প্রচার করছি, তার জন্য আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কোনো মন্দির বা মসজিদ কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টকে কোনো ট্যাক্স পে করে না। ঠিক আছে, সেই ফ্রিডমটা কত নম্বর আর্টিকেল দিচ্ছে, আর্টিকেল 27, ফ্রিডম অফ ট্যাক্সেশন ফর প্রমোশন অফ আ রিলিজিয়ান। কোনো রিলিজিয়ানকে প্রমোট করার জন্য কোনো ডিনোমিনেশন বা এনিওয়ান ট্যাক্স দেবে না। ঠিক আছে, আর্টিকেল 28 কি বলছে, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন, ধরো 28 নম্বর কি বলছে, নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইডেড ইন এডুকেশনাল ইনস্টিটিউশন হোললি মেনটেন্ড আউট অফ স্টেট ফান্ড। ধরো কোনো হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা পুরোপুরি স্টেটের টাকায় হচ্ছে চলে, সেই ইনস্টিটিউশনে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে না। ঠিক আছে, সেটাকে বলছে আর্টিকেল 28। আর যদি কোনো স্টেট এইডেড হয়,
দেখো এটা তো পুরোপুরি মেনটেন্ড হচ্ছে স্টেট ফান্ড দিয়ে। এরকম তো অনেক স্কুল কলেজ আছে যেগুলো কিনা কিছু টাকা প্রাইভেট মানে প্রাইভেট এজেন্সি থেকে আসে আর কিছু টাকা গভর্নমেন্ট থেকে আসে। তো সেই সমস্ত জায়গায় দেখো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে, সে যদি উইলিংলি নিতে চায় তবেই, আমি তাকে জোর করে হচ্ছে রিলিজিয়াস দিতে পারবো না। এবার যদি মাইনর ধরো চিলড্রেন হয়, ধরো কোনো ক্রিশ্চিয়ান স্কুল, ধরো কোনো হিন্দু বাচ্চা পড়তে যাচ্ছে, তো সেখানে কি আমি তাকে ক্রিশ্চিয়ান এডুকেশন দিতে পারবো? পারবো তখনই যদি সে উইলিংলি নেয়। সে যেহেতু মাইনর, তাহলে তার বাবা মা যদি পারমিশন দেয় তবেই কিন্তু, ঠিক আছে? তাহলে 28 নম্বর আর্টিকেল কি, কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে না এডুকেশনাল ইনস্টিটিউশনে যেটা কিনা হোললি মেনটেন্ড হয় স্টেট ফান্ডে। বোঝা গেছে? তো এই ছিল 4টে আর্টিকেল ফ্রিডম অফ রিলিজিয়ানে। ফার্স্টে আমি কি বললাম, যে আমি হচ্ছে আমার বিবেকের স্বাধীনতা, যে আমি যে কোনো ধর্ম প্রফেস করতে পারি, প্র্যাকটিস করতে পারি আর প্রোপাগেট করতে পারি, ধর্ম প্রচার করতে পারি। তারপর কি না হচ্ছে আমার নিজের রিলিজিয়াস অ্যাফেয়ারটা আমি নিজেই ম্যানেজ করব, ঠিক আছে? তারপরে 27 নম্বরে কি বলা হচ্ছে, যে আমি ওই রিলিজিয়াস অ্যাফেয়ার ম্যানেজ করার জন্য কোনো ট্যাক্স প্রোভাইড করব না সরকারকে, ঠিক আছে? আর 28-এ বলা হচ্ছে কি, কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন এডুকেশনাল ইনস্টিটিউশনে দেওয়া যাবে না যেটা হোললি মেনটেন্ড হয় স্টেট ফান্ড থেকে। গট মাই পয়েন্ট? নেক্সট স্লাইড। 29 আর 30 এই দুটো হচ্ছে কালচারাল আর এডুকেশনাল রাইট, ঠিক আছে? 29 আর 30। 29-এ কি আছে, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, মাইনরিটিসদের প্রোটেকশন, ইন্টারেস্টটাকে প্রোটেকশন করা হচ্ছে। মাইনরিটিস কারা? Article 21 provide that any section of citizen residing in any part of India, যে কোনো পার্টে থাকছে ইন্ডিয়ার সিটিজেন, হ্যাভিং আ ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, যাদের কিনা একটা ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, নিজস্ব কোনো স্ক্রিপ্ট রয়েছে, কালচার রয়েছে অফ ইটস ওন। যেরকম ধরো একজন সাঁওতাল কমিউনিটির কোনো মানুষ, বা সাঁওতাল কমিউনিটিটাকেই ধরো, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাদের নিজস্ব একটা বর্ণমালা রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে, তাদের নিজস্ব কিছু কালচারও রয়েছে। তো সেইটা প্রোটেক্ট করার স্বাধীনতা কোথায় দিচ্ছে? আর্টিকেল 29-এ দিচ্ছে। বুঝতে পেরেছো? কি বললাম, যাদের নিজস্ব ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট আর কালচার আছে, ওন শ্যাল হ্যাভ দ্য রাইট টু কনজার্ভ দ্য সেম ফার্দার, তারা সেটাকে কনজার্ভ করতে পারবে। নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন। দেখো আজকাল কিন্তু আর এইটা থেকে প্রশ্ন আসবে না যে কোন আর্টিকেলে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, এখন ভেতর থেকে কোয়েশ্চেন আসবে। যেরকম দেখো কি বলা হচ্ছে, নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন টু এনি এডুকেশনাল ইনস্টিটিউশন মেনটেন্ড by the state or receiving aid out of state fund on grounds only of religion, race, caste or language। তাহলে কোনো সিটিজেনকে আমি হচ্ছে কি করতে পারবো না, অ্যাডমিশন ডিনাই করতে পারবে না কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে যেটা পুরোপুরি স্টেট ফান্ড বা স্টেটের এইড পায়, পুরোপুরি স্টেট ফান্ড দিয়ে চলে বা স্টেট থেকে এইড পায়। কিসের বেসিসে? আমি রিলিজিয়ান, রেস, কাস্ট অর ল্যাঙ্গুয়েজ। এটা শুধুমাত্র কিন্তু মাইনরিটিসদের জন্য নয়। দেখো এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে, নেক্সট যে ফ্রেজটা আমি পড়লাম, যে রিলিজিয়ান, রেস, কাস্ট অর ল্যাঙ্গুয়েজের বেসিসে আমি হচ্ছে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে কোনো সিটিজেনকে অ্যাডমিশনের জন্য ডিনাই করতে পারবো না। সেটা কত নম্বর আর্টিকেল? 29, যেখানে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস বলা হচ্ছে। এটা শুধুমাত্র মাইনরিটিসদের জন্য নয়, কিন্তু এটা কমনদের জন্য, ঠিক আছে? যদি একটু ওয়াইডার সেন্সে যাই, ঠিক আছে? কোনো মানুষকে, সিটিজেনকে রিলিজিয়ান, রেস, কাস্ট আর ল্যাঙ্গুয়েজের বেসিসে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য ডিনাই করা যাবে না। দেখো দ্য ফার্স্ট প্রভিশন, এই যে প্রথম প্রভিশন যা, যে ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট আর কালচারটাকে প্রিজার্ভ করতে পারবে, সেই ফার্স্ট প্রভিশনটা প্রোটেক্ট করছে রাইট অফ দ্য গ্রুপ, মানে ওই মাইনরিটিসদের। while the second provision guarantees the right of a citizen as an individual irrespective of the community to which he or she belongs। বোঝা গেছে আমার কথাটা? প্রথম ফ্রেজটাই কি বলছিলাম, যে হচ্ছে কোনো সিটিজেন ভারতের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে তার ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট আর কালচারটাকে প্রিজার্ভ করতে পারবে, কনজার্ভ করতে পারবে। সেটা সেই জিনিসটা, সেই প্রভিশনটা কি একটা গ্রুপের জন্য বানানো হয়েছে, একটা
গ্রুপ অফ পিপলের জন্য, ঠিক আছে। সেকেন্ড যে প্রভিশনটা, যে এডুকেশনাল ইনস্টিটিউশনে যেটা কিনা স্টেট থেকে ফান্ড পায় বা স্টেটের পুরোপুরি ফান্ডে চলে, সেই রিলিজিয়ান, রেস, কাস্ট আর ল্যাঙ্গুয়েজের বেসিসে অ্যাডমিশন ডিনাই করা যাবে না। এই সেকেন্ড কন্ডিশনটা সমস্ত ইন্ডিভিজুয়ালদের জন্য, ইররেসপেক্টিভ অফ কমিউনিটি হুইচ হি অর সি বিলংস। বোঝা গেছে তাহলে 29-এ কিন্তু শুধুমাত্র মাইনরিটিসদের জন্য নয়, কমনদের জন্য। বোঝা গেছে? নেক্সট হচ্ছে আর্টিকেল 30, কি বলছে? রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা কিন্তু শুধুমাত্র মাইনরিটিসদের জন্য, যে হচ্ছে কোনো মাইনরিটিস সে এস্টাবলিশ করতে পারবে, অ্যাডমিনিস্টার করতে পারবে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো 29-30 অবধি পড়েছি। 31 নম্বর আর্টিকেলটা কি হয়েছে? আগের দিনই বলেছি যে এটা ছিল রাইট টু প্রপার্টি which is omitted by 44th Amendment Act of 1978, যেটা কিনা মুভ করা হয়েছে কোথায়? 300A পার্ট 12-এ, তাই তো? এবার দেখো 32 নম্বর আর্টিকেলে কি আছে? কনস্টিটিউশনাল রেমেডিস। দেখো আমরা শুধু মানে পার্লামেন্ট কি বলবো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন তৈরি করেছে, তো ফান্ডামেন্টাল রাইট সিটিজেনদের দেওয়া হচ্ছে। তো শুধুমাত্র রাইট দিলে তো হবে না, রাইটকে কেউ এনশিওর করবে, ল সেরম থাকবে যে রাইটটা আমি পাবই, তাই তো? তবেই তো সেই রাইটটা হচ্ছে মান্যতা পাবে। শুধু ফান্ডামেন্টাল রাইট বানিয়ে দিলেই তো হবে না। তো সেখানে 32-তে কি বলা হয়েছে? 32-তে রেমেডি দেওয়া হয়েছে, মানে কি? প্রতিকার দেওয়া হয়েছে। যদি আমার ফান্ডামেন্টাল রাইট কখনো হার্ম হয় তাহলে আমি কি করতে পারবো, ঠিক আছে? রেমেডি, তাহলে কনস্টিটিউশনাল রেমেডি মানে কি জানলাম? যে হচ্ছে প্রতিকার দেওয়া হচ্ছে। কনস্টিটিউশনে আমাদেরকে রাইট প্রোভাইড করা হচ্ছে, সেই রাইটটা কে গ্যারেন্টি করবে? আমাদের রাইটটা আমরা পাচ্ছি, সেইটা দেওয়া হচ্ছে আর্টিকেল 32 এর আন্ডারে। কি বলা হচ্ছে? 32 কি বলছে? কনস্টিটিউশনাল রেমেডিস। এখানে দেখো, এখানে দুটো জিনিস, একটাকে হাইকোর্ট আর একটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আমাদের যদি ফান্ডামেন্টাল রাইট হার্ম হয় তাহলে আমরা কোথায় যেতে পারবো? ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে, দ্যাট ইজ আন্ডার আর্টিকেল 32। হাই কোর্টেও যেতে পারি, আর্টিকেল 226। আমরা কিন্তু কোনো লোয়ার কোর্টে আমাদের যাওয়ার সেরকম দরকার নেই, ঠিক আছে? তো দেখো এখানে 32টা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ছে, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়। এখানে দেখো কনটেক্সটটা বুঝবে, এখানে হচ্ছে কোথাও হচ্ছে সুপ্রিম কোর্ট ওয়াইডার কনটেক্সটে কাজ করছে, কোথাও আবার হাইকোর্ট। প্রথম কেসটা যেটা বলবো, দেখো ফান্ডামেন্টাল রাইট আমরা হার্ম হলে আর্টিকেল 32 এর আন্ডারে সুপ্রিম কোর্টে যাচ্ছি, আর যার জন্য হচ্ছে সুপ্রিম কোর্ট কি করতে পারে? রিট লাগাতে পারে, ঠিক আছে? মানে রেমেডি লাগাতে পারবে। হাইকোর্টে হচ্ছে 226 এর আন্ডারে যেতে পারি, ফান্ডামেন্টাল রাইট হার্ম হলে সেখানেও হাইকোর্টে রিট লাগাতে পারবে, মানে রেমেডি দিতে পারবে। এবার দেখো ধরি কোনো অর্ডিনারি কেস হয়েছে, ধরো কোনো অর্ডিনারি কেস যেখানে আমরা রিট লাগাতে চাইছি, ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশনের জন্য নয়, সেখানে হাইকোর্টই একমাত্র পারে রিট লাগাতে, সুপ্রিম কোর্ট কিন্তু পারবে না। কোনো অর্ডিনারি কেসে, ব্যাপারটা বোঝো, ফান্ডামেন্টাল রাইট হার্ম হলে আমরা দুটো কোর্টেই যেতে পারি, সুপ্রিম কোর্টেও যেতে পারি, হাইকোর্টেও যেতে পারি। সুপ্রিম কোর্টে গেলে আর্টিকেল 32 এর আন্ডারে, হাইকোর্টে গেলে 226 এর আন্ডারে। কিন্তু যদি কোনো অর্ডিনারি লকে এস্টাবলিশ করাতে হয় তাহলে আমরা কিন্তু শুধুমাত্র হাইকোর্টের কাছেই যেতে পারবো, হাইকোর্টই শুধুমাত্র রিট ইস্যু করতে পারবে, ঠিক আছে? তো এই কনটেক্সটে দেখতে গেলে কি হাইকোর্ট একটু ওয়াইডার কনটেক্সটে কাজ করছে, তাই তো? হাইকোর্ট কি বললাম? একটু ওয়াইডার, তাই তো? একটু না, অনেকটাই ওয়াইডার। তো কি বললাম? হাইকোর্ট এখানে ওয়াইডার কনটেক্সটে কাজ করছে। এবার সুপ্রিম কোর্ট কোথায় ওয়াইডার কনটেক্সটে কাজ করবে? দেখো হাইকোর্ট কিন্তু নিজের একটা জুরিসডিকশন আছে। ধরো কলকাতা হাইকোর্ট, তার নিজস্ব একটা জুরিসডিকশন আছে, সেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ করে আর আন্দামান নিকোবরের আন্ডারে। তো এই দুটো টেরিটরির মধ্যে যদি কোনো ঘটনা হয় সেখানে রিট কে লাগাতে পারবে? সেখানে রিট হাইকোর্ট লাগাতে পারবে, ঠিক আছে? আবার সুপ্রিম কোর্ট কিন্তু পুরো টেরিটরি, মানে ইন্ডিয়ার পুরো টেরিটরির মধ্যে তার জুরিসডিকশন। তাহলে কি বললাম? সুপ্রিম কোর্টের জুরিসডিকশন পুরো ইন্ডিয়া, কিন্তু হাইকোর্টের জুরিসডিকশন তার নিজের, হয়তো সে যে রাজ্যের হচ্ছে হাইকোর্ট সেইটাই তার জুরিসডিকশন। তো এখানে দেখতে গেলে কি সুপ্রিম কোর্ট একটু ওয়াইডার কনটেক্সটে কাজ করছে, তাই তো? এই দুটো জিনিস।
এবার দেখো সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 অ্যান্ড হাই কোর্ট আন্ডার আর্টিকেল 226 ক্যান ইস্যু দ্য রিট অফ হেভিয়াস কর্পাস। কি কি রিট লাগাতে পারে? 5টা রিট লাগাতে পারে। 5টা রিট কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্চোরারি অ্যান্ড কোয়া ওয়ারেন্টো। এই 5টা রিট সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট ইস্যু করতে পারে। ঠিক আছে, তো একটা একটা রিটকে আমরা পড়বো ফার্স্টে, তারপর কোয়েশ্চেন আনসার আলোচনা করব। হেভিয়াস কর্পাসে কি আছে? হেভিয়াস, এই 5টা টার্মই কিন্তু ল্যাটিন টার্ম। কি বললাম? এই 5টা টার্মই ল্যাটিন টার্ম। ঠিক আছে, ফার্স্টে কি বলছি? হেভিয়াস কর্পাস, ইট ইজ অ্যান ল্যাটিন টার্ম হুইচ লিটারারি মিনস টু হ্যাভ দ্য বডি অফ, to have the body of. It is an order issued by the court to person who has detained another person to produce the body of the latter before it. The court then examines the cause and legality of the detention. It would set the detained person free if the detention is found to be illegal. Thus, the writ is a bulwark of individual liberty against arbitrary detention. ব্যাপারটা বোঝো, একটা পার্সন, ঠিক আছে, একটা পার্সন, তাকে ইললিগালি ধরো স্টেট ডিটেইন করেছে বা কোনো ইন্ডিভিজুয়ালি ডিটেইন করেছে। ঠিক আছে, তো সে কি করলো? সে নিজে করতে পারে, বা সে তার ফ্রেন্ড, রিলেটিভ, প্যারেন্ট কেউ একজন হেভিয়াস কর্পাস লাগালো স্টেটের এগেইনস্টে বা কোনো পার্সনের এগেইনস্টে। ঠিক আছে, তো সেখানে কি হলো? কোর্ট তখন ওই স্টেটকে বা ওই পার্সনকে কি করবে? কোর্ট বলবে যে হচ্ছে তোমার লিগালিটি কি, মানে তুমি কিসের জন্য ওই পার্সনকে ডিটেইন করেছো, কারণটা কি। এবার স্টেট ধরো যদি ঠিকঠাক কারণ দেখাতে পারে তাহলে ডিটেনশন চলবে। যদি দেখা যায় যে স্টেট ইললিগালি পার্সনকে ডিটেইন করে রেখেছে, তাহলে কিন্তু কোর্ট অর্ডার করবে পার্সনকে রিলিজ করে দিতে। ঠিক আছে, আমি কি বললাম তাহলে? টু হ্যাভ দ্য বডি অফ মিনস যদি কোনো পার্সনকে ইললিগালি স্টেট ডিটেইন করে রাখে, ইললিগালি, ঠিক আছে, যদি রিজন দেখাতে না পারে যে কি জন্য আমি একটা পার্সনকে ডিটেইন করে রেখেছি, তাহলে কি করবে? কোর্ট বলবে স্টেটকে পার্সনকে ডিটেইন ফ্রি ছেড়ে দিতে। ঠিক আছে, দ্যাট ইজ হেভিয়াস কর্পাস। এটা কিন্তু ম্যাক্সিমাম ইউজ হয়। ঠিক আছে, এরপর কি? ম্যান্ডামাস। প্রত্যেকটার মানে জানবে। হেভিয়াস কর্পাস মানে কি বললাম? টু হ্যাভ দ্য বডি অফ। ম্যান্ডামাস মিনস, লিটারারি মিনস উই কমান্ড। কি বললাম? ম্যান্ডামাস মিনস উই কমান্ড। ইট ইজ আ কমান্ড ইস্যুড। এটা কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়ালের এগেইনস্টেও লাগানো যায়, আবার স্টেটের এগেইনস্টেও। হেভিয়াস কর্পাস এখানে কি বলছে দেখো? ইট ইজ আ কমান্ড ইস্যুড বাই দ্য কোর্ট টু পাবলিক অফিসিয়াল। একজন পাবলিক অফিসিয়াল, ঠিক আছে, একজন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, কিন্তু সে পাবলিক অফিসিয়াল হতে হবে। ঠিক আছে, আস্কিং হিম হার টু পারফর্ম হিজ অর হার অফিসিয়াল ডিউটিস। ধরো সে তার অফিসের ডিউটিস কাজ ঠিকঠাক করছে না, তাহলে আমি কি করতে পারি? দ্যাট শি হ্যাজ ফেইলড অর রিফিউজ টু পারফর্ম। হয় সে করছে না অথবা সে রিফিউজ করছে করবে না বলে, তো তখন আমি কি করতে পারি? ইট ক্যান অলসো বি ইস্যুড এগেইনস্ট এনি পাবলিক বডি। কোনো পাবলিক বডি, কোনো কর্পোরেশন, কোনো ইনফিরিয়ার কোর্ট, কোনো ট্রাইব্যুনাল অর গভর্নমেন্ট ফর দ্য সেম পারপাস। তাহলে কার কার এগেইনস্টে লাগাতে পারি? কোনো পাবলিক অফিসিয়াল হু ইজ নট পারফর্মিং হিজ ডিউটি। তারপর কার এগেইনস্টে লাগাতে পারি? কোনো পাবলিক বডি, কর্পোরেশন, ইনফিরিয়ার কোর্ট, ট্রাইব্যুনাল, যেই তার পাবলিক অফিসের ডিউটি পারফর্ম করছে না, আমি সোজা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে তার বিরুদ্ধে ম্যান্ডামাস ইস্যু করতে পারি। সেখানে কি হবে? কোর্ট তখন সেই পাবলিক অফিসিয়াল বা সেই কর্পোরেশনকে কমান্ড করবে কাজটা করে দেওয়ার জন্য। বোঝা গেছে তাহলে? দ্যাট ইজ ম্যান্ডামাস। এবার দেখো প্রোহিবিশন আর সার্চোরারি দুটোকে কিন্তু একসাথে, এই দুটো যেটা পড়লাম আগের দুটো, যে হেভিয়াস কর্পাস একজন পার্সনের এগেইনস্টেও ইস্যু করা যায়, আবার একটা কোনো স্টেটের এগেইনস্টেও করা যায়। ম্যান্ডামাস হচ্ছে পাবলিক অফিসিয়াল হতে হবে। এবার প্রোহিবিশন আর সার্চোরারি এই দুটো হচ্ছে হাইয়ার কোর্ট লোয়ার কোর্টকে
লোয়ার কোর্টের এগেইনস্টে হয়, ঠিক আছে? এগুলো কোনো ইন্ডিভিজুয়ালদের জন্য নয়, ঠিক আছে? কমন ইন্ডিভিজুয়ালদের জন্য নয়। প্রহিবিশন মানে কি? প্রহিবিশন মানে টু ফরবিড, না করছে, করো না কাজ, তাই তো? It is issued by a higher court to a lower court or tribunal to prevent the latter from exceeding its jurisdiction or usurping a jurisdiction that it does not possess. Thus, unlike mandamus that direct activity, mandamus কি বলছে? কাজ করো, তাই তো? এ কি বলছে? প্রহিবিশন ডাইরেক্ট ইনঅ্যাক্টিভিটি, বলছে না 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 কাজ করো না, ঠিক আছে? প্রহিবিশন তাহলে কি বলছে? যে ইনঅ্যাক্টিভ হয়ে যাও তুমি। এবার সার্চোরারিটা পড়ে নি, তারপর বলছি ডিটেইলে। ইন দ্য লিটারারি সেন্স ইট মিনস টু বি সার্টিফাইড or to be informed. It is issued by a higher court to a lower court or tribunal to quash, মানে ক্যান্সেল করে দিতে বলছে, ঠিক আছে? Cancel the order passed by the latter in a case. It is issued on the ground of excess of jurisdiction or lack of jurisdiction. এটা কখন ইস্যু করা যায়? হয় তার এক্সেস অফ জুরিসডিকশন হচ্ছে বা ল্যাক অফ জুরিসডিকশন হচ্ছে। এবার দুটো জিনিস বোঝো। প্রহিবিশন হচ্ছে দুটো জিনিস কিন্তু মানে অলমোস্ট কাছাকাছি কিছু ডিফারেন্স আছে। প্রহিবিট করছে মানে কি? কাজ মানে তখনও অর্ডার আসেনি, তখনও কোনো ল আসেনি, মানে একটা কোর্ট ধরো কোনো রায় দেয়নি, তার আগেই হায়ার কোর্ট বলে দিচ্ছে যে কাজ করবে না, ঠিক আছে? সার্চুরারিতে কি হচ্ছে? অর্ডার এসে গেছে, কোর্ট তার জাজমেন্ট দিয়ে দিয়েছে, সেই অর্ডারকে ক্যান্সেল করতে বলছে সার্চুরারি। তার মানে এটা কি বললাম আমি? প্রহিবিট করা মানে ফরবিড, না 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 করো না কাজ। তো এখানে কি হচ্ছে? প্রহিবিট করছে কি না, কাজ করার আগেই। ওই ওই কথাটা আছে না, প্রিভেনশন ইজ গ্রেটার দেন কিওর, তাই তো? তো সেখানে কি হচ্ছে? কাজ করার আগেই হায়ার কোর্ট প্রিভেন্ট করে দিচ্ছে যে না কাজ করো না, তুমি তোমার জুরিসডিকশনের বাইরে চলে গেছে, তুমি কাজ করো না। সার্চুরারিতে কি অর্ডার এসে গেছে, জাজমেন্ট এসে গেছে, সেটাকে কোয়াশ করে দিতে বলছে, সেটাকে ক্যান্সেল করে দিতে বলছে, বিকজ এক্সেস অফ জুরিসডিকশন হয়ে গেছে বা ল্যাক অফ জুরিসডিকশন হয়ে গেছে। তাহলে দুটো ডিফারেন্স বোঝা গেছে। প্রহিবিশন মানে কি? টু ফরবিড মানে না, করো না, কাজ করো না, ইনঅ্যাক্টিভ হয়ে যাও। সার্চুরারি কি? জাজমেন্ট এসে গেছে, সেটাকে হচ্ছে কোয়াশ করে দিতে বলা হচ্ছে, ক্যান্সেল করে দিতে বলা হচ্ছে, ঠিক আছে? নেক্সট যাই। নেক্সট হচ্ছে কি? quo warranto. quo warranto কি? ইন দ্য লিটারাল সেন্স ইট মিনস বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, ঠিক আছে? হেবিয়াস কর্পাস জানছিলাম যে কোনো ইন্ডিভিজুয়াল কোনো স্টেটের এগেনস্টে লাগানো যায়, ম্যান্ডাবাস কোনো পাবলিক অফিসিয়ালের বিরুদ্ধে বা কোনো কর্পোরেশন, ঠিক আছে? আর সার্চুরারি আর প্রহিবিশন কি জানলাম? হায়ার কোর্ট আর লোয়ার কোর্টের এগেনস্টে। এবার হচ্ছে quo warranto কি বলছে? যে quo warranto যে কোনো কেউ, একজন পাবলিক ধরো কোনো অফিস, তার এগেনস্টে হচ্ছে quo warranto লাগা, যে কোনো কেউ, মানে অ্যাগ্রিভড পার্সন হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো কমন পার্সন স্ট্রেঞ্জারও গিয়ে quo warranto ইস্যু করতে পারে। সেখানে কি বলা আছে? ইট ইজ ইস্যুড বাই দ্য কোর্ট টু ইনকোয়ার ইনটু লিগালিটি অফ ক্লেম অফ পার্সোনাল টু পাবলিক অফিস। Hence it prevent illegal usurpation of public office by a person, ঠিক আছে? এখানে দেখো কতগুলো জিনিস। একটা ধরো পাবলিক অফিস, সেখানে সেটা সাবস্টেন্টিভ অফিস হতে হবে। মানে কি? ধরো আমি একটা ক্লার্ক, একটা লোয়ার ডিভিশনাল ক্লার্ক বা একজন লো লেভেলের ওয়ার্কার, তার বিরুদ্ধে কি গিয়ে quo warranto লাগিয়ে দেবো যে হচ্ছে তুমি কোন অথরিটিতে এই পোস্টে বসে আছো, তুমি তোমার অথরিটি বলো, মানে তুমি কি পরীক্ষা পাশ করেছো, তোমার কি লিগালিটি, ঠিক আছে? তো সেটা কি লাগাতে পারি না? কোর্ট তখন কিন্তু সেটার জাজমেন্ট দেবে না, বিকজ কোর্টের আরও অনেক কাজ আছে, এই কেসের তো quo warranto হবে না, ঠিক আছে? এরপর কি? অফিসটা অবভিয়াসলি একটা কনস্টিটিউশনাল অফিস হতে হবে। কি বললাম? একটা কনস্টিটিউশন দ্বারা তৈরি হয়েছে এরকম কোনো, বা স্ট্যাচুটারি কোনো পার্লামেন্ট ল এনে কোনো অফিস তৈরি করেছে, সেই অফিসের কোনো অফিসিয়ালের বিরুদ্ধে আমি quo warranto লাগাতে পারি। কোনো মিনিস্টেরিয়াল পোস্টে কিন্তু, কোনো মিনিস্টার ধরো মিনিস্টেরিয়াল পোস্টে কিন্তু আমি quo warranto মানে মিনিস্টারকে গিয়ে বলবো যে তোমার কি এডুকেশন কোয়ালিফিকেশন, মানে সেটাও বলার দরকারই নেই, যাই হোক। তো সেখানে এই কোনো মিনিস্টারের এগেনস্টে কিন্তু মিনিস্ট্রির এগেনস্টে quo warranto ইস্যু করা যাবে না। আর কি?
কোনো প্রাইভেট অর্গানাইজেশন, ধরো কোনো প্রাইভেট অফিস, সেখানে গিয়ে কোনো অফিসিয়ালের এগেনস্টে কোঅপারেন্টও লাগানো যাবে না, লাগানো যাবে না, বিকজ সেটা তাদের এরিয়া, সেখানে তো মানে সেটা প্রাইভেট থিং, সেটা তো পাবলিক অফিস নয়, ঠিক আছে। তো এই কতগুলো জিনিস জানলাম, যে কোনো সাবস্টেন্সিভ পোস্ট হতে হবে, আর একটা কি বললাম, কোনো কনস্টিটিউশনাল বা স্ট্যাটিউট পোস্ট হতে হবে, কোনো মিনিস্ট্রি বা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের অফিসিয়ালদের বিরুদ্ধে আমি কোঅপারেন্টও ইস্যু করতে পারবো না, ঠিক আছে। ধরো কোনো আইএএস অফিসার, তার এগেনস্টে কোঅপারেন্টও ইস্যু হলো, তখন সে তার লিগালিটি বলবে, তার অফিসে সে কোন পরীক্ষা পাশ করেছে বা সে তার কি কোয়ালিফিকেশান, ঠিক আছে, সে কি কোন সেন্সে মানে কি লিগালিটিতে এই অফিস হোল্ড করে আছে, সেইটা বলবে কোঅপারেন্টও। কি বললাম, যে কোনো ইন্ডিভিজুয়াল, এনিওয়ান, কোঅপারেন্টও কোনো অফিসে লাগা, এই অবশ্যই এই যদিগুলো সব মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো আর্টিকেল 32 অবধি তো আমাদের হয়ে গেল। 33, 34 আর 35-এ কি আছে? 33-তে আছে পাওয়ার অফ পার্লামেন্ট টু মডিফাই দ্য রাইট কনফার্ড বাই দিস পার্ট ইন দেয়ার অ্যাপ্লিকেশন টু ফোর্সেস। ধরো কেউ একজন আর্মিতে আছে, প্যারামিলিটারি ফোর্সে আছে, তাদের কিছু সার্টেন রাইটকে নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা পার্লামেন্ট ঠিক করবে যে আর্মড ফোর্সে যারা আছে তাদের কোন ফান্ডামেন্টালটা দেওয়া হবে, মানে ফান্ডামেন্টাল রাইটকে মডিফাই করতে পারবে, কে করতে পারবে? পার্লামেন্ট, ঠিক আছে। এবার 34-এ কি বলা হচ্ছে, তাহলে কি বললাম, ফোর্সে যারা আছে তাদের রাইটগুলো মডিফাই করতে পারবে পার্লামেন্ট। 34-এ কি বলছে, রেস্ট্রিকশন অন রাইট কনফার্ড বাই দিস পার্ট হোয়াইল মার্শাল ল ইন এনি এরিয়া। কোনো এরিয়াতে ধরো মার্শাল ল চলছে, সেখানে কি হবে, সেখানে হচ্ছে রেস্ট্রিকশন থাকবে ফান্ডামেন্টাল রাইটে। এরপর আর্টিকেল 35 কি বলছে, লেজিসলেশন টু গিভ এফেক্ট টু দ্য প্রভিশন অফ দিস পার্ট। এই ফান্ডামেন্টাল রাইটে যদি কোনো প্রভিশন চেঞ্জ করতে হয়, কোনো কিছু ইনক্লুড করতে, যেরকম দেখলাম 21A অ্যাডেড হয়েছে, তাই তো, কোনো অ্যামেন্ডমেন্ট করে 44th অ্যামেন্ডমেন্ট করে, বা ফান্ডামেন্টাল রাইট থেকে প্রপার্টি রাইটকে অমিট করে দেওয়া হয়েছে, রিপ্লেস করে দেওয়া হয়েছে, সেটা সেই কাজগুলো কে করতে পারবে? লেজিসলেশন, মানে কে? পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে এই পার্টে যা যা প্রভিশন আছে সেগুলোর যদি কোনো চেঞ্জ করার হয় তাহলে সেটা পার্লামেন্ট পারবে, উইদাউট হার্মিং দ্য বেসিক স্ট্রাকচার। সবসময় মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে এটা আসবে, বেসিক স্ট্রাকচারকে হার্ম না করে চেঞ্জ করা যাবে ফান্ডামেন্টাল রাইটকে। এরপর হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। চলো, ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রাইট ফরবিড এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স ইন ডেঞ্জারাস জবস। 14 বছরের নিচে বাচ্চাদেরকে ডেঞ্জারাস জবে পার্টিসিপেট করানো যাবে না, ফরবিড করা হচ্ছে এমপ্লয়মেন্ট। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? অ্যাকচুয়ালি আর্টিকেল দেয়নি, দেখো এখানে হচ্ছে যে টাইটেলগুলো ছিল সেগুলো থেকে কোয়েশ্চেন হয়েছে। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, সেটা কি ছিল এই আর্টিকেলে? 14 বছর, এটা ফার্স্টে বলো কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 24 না? হ্যাঁ, আর্টিকেল 24-এই তো বলা হচ্ছিল যে হচ্ছে 14 বছরের নিচে হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিসে চিলড্রেনদেরকে পার্টিসিপেট করানো যাবে না। তো এটা তো রেমেডি তো 32, সেটা তো হবে না। এবার দেখো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, 23 আর 24 ছিল রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, তাহলে এটাই হবে আনসার। আর রাইট টু ফ্রিডম কত থেকে কত ছিল? 19 থেকে 22, তাই তো। আর রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18। তাহলে এটার কোয়েশ্চেন কি হবে? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপাস অফ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট? এই যে আর্টিকেল 29 আর 30-এ কালচারাল আর এডুকেশনাল রাইট দেওয়া হয়েছে, সেটার পারপাস কি? টু প্রমোট আ পার্টিকুলার রিলিজিয়ান, কোনো রিলিজিয়ানকে প্রমোট করা, নাকি টু প্রোটেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড রিলিজিয়ান অফ দ্য মাইনরিটি কমিউনিটি, নাকি টু প্রোটেক্ট দ্য মেজর কমিউনিটি, নাকি টু প্রিভেন্ট এক্সপ্লয়টেশন? কি হবে? বি হবে আনসার, টু প্রোটেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড রিলিজিয়ান, তাই তো। স্ক্রিপ্ট, কালচার দেখছিলাম, কোনো স্পেসিফিক ধরো যাদের রয়েছে, ডিস্টিংক্ট কালচার রয়েছে, ডিস্টিংক্ট স্ক্রিপ্ট রয়েছে, তাদেরকে প্রোটেক্ট করাই হচ্ছে এই কালচারাল আর এডুকেশনাল রাইটের মেন পারপাস।
Next question, which of the following statement is false about the right to freedom of religion mentioned in the Indian Constitution? Right to freedom of religion, article range 25 to 28. এটার কি বলছে, কোনটা ফলস, তাই তো? দেখো, টু প্রোভাইড ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার, এটা তো ছিল, এটা কত নম্বর আর্টিকেলে ছিল? 26 এ ছিল। টু প্রোভাইড ফ্রিডম অফ ওয়ারশিপ, হ্যাঁ এটাও ছিল। ইট মেনশনড ইন আর্টিকেল, এটা 25 নম্বর, ঠিক আছে? 25 থেকে 28 ছিল এর আর্টিকেল রেঞ্জ। আর ইট মেনশন দ্যাট দ্য স্টেট হ্যাড ইটস ওন রিলিজিয়ান, স্টেটের কোনো নিজস্ব রিলিজিয়ান আছে? স্টেট কোনো ধর্মকে প্রমোট করতে পারে? পারে না তো, তাহলে এটাই ফলস, ডি আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ফ্রিডম অফ কনসায়েন্স, প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ান ইজ মেনশন? কত নম্বর আর্টিকেলে ফ্রিডম অফ কনসায়েন্স, প্রফেশন, প্র্যাকটিস আর প্রোপাগেশন করতে পারবো রিলিজিয়ানে? কত নম্বর আর্টিকেল? 26-এ কি ছিল? এটা ছিল 25-এ, তাই তো? 25 নম্বর আর্টিকেলে বলা হচ্ছিল যে যে কোনো ধর্ম আমি গ্রহণ করতে পারি, প্রফেস করতে পারি, প্র্যাকটিস করতে পারি আর প্রোপাগেট করতে পারি। এটা ছিল 25। 26-এ কি ছিল? 26-এ ছিল ম্যানেজ করতে পারবো রিলিজিয়াস অ্যাফেয়ার, 27-এ ছিল ট্যাক্স দেওয়া হবে না কোনো রিলিজিয়ানকে প্রমোট করার জন্য, 28-এ বলা হচ্ছিল কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে জোর করে রিলিজিয়ানের ইনস্ট্রাকশন দেওয়া যাবে না। তাহলে এটার আনসার কি হবে? আর্টিকেল 25। নেক্সট, in which of the following article right of minorities to establish and administer educational institution, কোথায় বলা হচ্ছে যে হচ্ছে মাইনরিটিসরা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারবে? কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 30 না? 30তেই তো বলা হচ্ছিল যে এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারবে। 29-এ কি বলা হচ্ছিল? আনসার করো, কমেন্টে লিখবে 29-এর আনসার। 31 অ্যাবলিশ, অমিট হয়ে গেছে। আর 28-এ তো এক্ষুনি বললাম যে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন এডুকেশনাল ইনস্টিটিউশনে দেওয়া যাবে না। আর্টিকেল 29 তোমরা কমেন্টে লেখো। নেক্সট, ডেটা প্রোটেকশন বিল, কি বললাম? ডেটা প্রোটেকশন বিল 2021 এনশিওর হুইচ অফ দ্য ফান্ডামেন্টাল রাইট? দেখো, ডেটাকে প্রোটেক্ট করে রাখা সেটা কোন ফান্ডামেন্টাল রাইটকে এনশিওর করছে? রাইট টু এডুকেশন, রাইট টু ইনফরমেশন টেকনোলজি, না রাইট টু ফ্রিডম অফ স্পিচ, নাকি রাইট টু প্রাইভেসি? দেখো, রাইট টু প্রাইভেসি হবে, ঠিক আছে? রাইট টু প্রাইভেসিতেই ডেটা প্রোটেকশন বিলটা আসছে। যেটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 21, যেটা কি বলেছিলাম? ওই যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, তার আন্ডারেই প্রাইভেসি আসে, লিভ উইথ ডিগনিটি আসে, ডাই উইথ ডিগনিটি আসে, তাই তো? রাইট টু লিভ আসে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ডিল উইথ প্রোটেকশন ফ্রম অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন? অ্যারেস্ট আর ডিটেনশন থেকে কোন আর্টিকেল আমাদের প্রোটেকশন দিচ্ছে? আর্টিকেল 22, যেখানে দুরকম ডিটেনশনের কথা বলা হচ্ছিল, পিউনিটিভ ডিটেনশন আর প্রিভেন্টিভ ডিটেনশন। 24-এ কি আছে? 14 বছরের নিচে চিলড্রেনদেরকে হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করানো যাবে না। 20-তে কি আছে? আগের দিন পড়িয়েছি, 20 কমেন্ট করবে। 18-তে আছে হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। নেক্সট, দ্য ফোরমোস্ট রাইট এবং রাইট টু ফ্রিডম ইজ, কোনটা ফোরমোস্ট রাইট ফ্রিডমের মধ্যে? মানে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, নাকি প্রিভেন্টিভ ডিটেনশন, নাকি ফ্রিডম টু অ্যাসেম্বল, নাকি রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? দেখো, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এটাই হচ্ছে ফোরমোস্ট রাইট টু ফ্রিডম, ঠিক আছে? যেটা এমার্জেন্সির সময়ও সাসপেন্ড হয় না। আর্টিকেল, দেখো এখানে আরেকটা কথা বলে দিই, আর্টিকেল 359 প্রেসিডেন্টকে পাওয়ার দিচ্ছে টু সাসপেন্ড ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি, ঠিক আছে? কি বললাম? আর্টিকেল 359 প্রেসিডেন্টকে রাইট দিচ্ছে টু সাসপেন্ড ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি, কিন্তু রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কখনোই হচ্ছে সাসপেন্ড হয় না। কি বললাম? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি
এমার্জেন্সির সময় সাসপেন্ড হয় না, আগে কিন্তু সাসপেন্ড হতো। 1967, 71 এই যখন ন্যাশনাল এমার্জেন্সি হয়েছে তখন কিন্তু রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি সাসপেন্ড হতো, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট 1978 কি এনশিওর করলো, যে 21 নম্বর আর্টিকেল রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এমার্জেন্সির সময়ও সাসপেন্ড হবে না। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, দ্য কনস্টিটিউশন ফরবিড এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ ড্যাশ ইয়ার্স ইজ ডেঞ্জারাস জবস লাইক ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স। কত বছরের নিচে বাচ্চাদেরকে ফ্যাক্টরি মাইনে কাজ করানো যাবে না? 14 বছরের নিচে আর্টিকেল 24 বলছিল এটা, তাই তো। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 10, which minorities are mentioned in article 30 of the Indian constitution? আর্টিকেল 30 যেটা বলা হচ্ছিল কি, যে কোনো মাইনরিটিস এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারবে, অ্যাডমিনিস্টার করতে পারবে, সেইটা বলা হচ্ছিল। তো এখানে বলা হচ্ছে কোন মাইনরিটিসের মেনশন আছে আর্টিকেল 30-তে, লিঙ্গুইস্টিক আর রিলিজিয়াস মাইনরিটিস, নাকি রিলিজিয়াস কালচারাল আর লিঙ্গুইস্টিক, নাকি কালচারাল আর লিঙ্গুইস্টিক, নাকি রিলিজিয়ান অ্যান্ড কালচারাল? কোন মাইনরিটিস? কালচারাল আর লিঙ্গুইস্টিক, তাই তো। যারা কালচারাল আর লিঙ্গুইস্টিকলি ডিস্টিংক্ট তাদের রাইটকে প্রোটেক্ট করা হচ্ছে আর্টিকেল 30-তে। Next, which of the following is not true about the right to religion in India? Right to religion এর আন্ডারে কোনটা ট্রু নয়? কোয়েশ্চেন সবসময় ভালো করে পড়বে, ঠিক আছে। A person may choose any religion or may choose not to follow any religion. কোনো পারসন কোনো রিলিজিয়ান ফলো করতেও পারে আবার নাও করতে পারে, সেই স্বাধীনতা অবশ্যই রাইট টু রিলিজিয়ান প্রোভাইড করছে আমাদের। এভরিওয়ান ইজ ফ্রি টু চুজ আ রিলিজিয়ান অ্যান্ড প্র্যাকটিস দ্যাট রিলিজিয়ান। যে কোনো মানুষ যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, সেটাই প্র্যাকটিস করতে পারবে। নেক্সট অপশন, ফ্রিডম টু প্রোফেস, ফলো অ্যান্ড প্রোপাগেট এনি রিলিজিয়ান। হ্যাঁ, ধর্ম গ্রহণ করতে পারে, সেটাকে প্র্যাকটিস করতে পারে, প্রচার করতে পারে। ফ্রিডম ফর ফোর্সেবল কনভার্সন, আমি মানে স্টেট বা যে কোনো মানুষ কোনো পার্সনকে কি ফোর্সেবলি কনভার্ট করাতে পারে, মানে এক ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত করতে পারে? পারে না, দ্যাট ইজ নট ট্রু। ফ্রিডম ফর ফোর্সেবল কনভার্সন ইজ নট protected under right to religion. Next, which of the following articles of the Indian Constitution empowers the Parliament to restrict or abrogate the fundamental right of the members of armed forces, paramilitary forces, পুলিশ ফোর্সেস, ইন্টেলিজেন্স এজেন্সিজ অ্যান্ড অ্যানালগাস ফোর্স? এই যে সমস্ত ফোর্সগুলো আছে, পার্লামেন্ট তাদের ফান্ডামেন্টাল রাইটটাকে কার্টেল করতে পারে, ঠিক আছে। কত নম্বর আর্টিকেলের আন্ডারে? দেখো, যদি আর্টিকেল নাও জানো, আর্টিকেলগুলো মানে যে সমস্ত আর্টিকেলগুলো অন্য অপশনে আছে সেগুলোকে যদি তুমি এলিমিনেশন প্রসেসেও যাও তাও আনসার পেয়ে যাবে। 31 অ্যাবলিশড, 37 ইজ নট পার্ট অফ ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপির পার্ট। 35-এ তো পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করতে পারবে। 33-তেই বলা হচ্ছে যে ফোর্সে যারা আছে তাদের হচ্ছে ফান্ডামেন্টাল রাইট কার্টেল করতে পারে কে? পার্লামেন্ট। তাহলে এটার আনসার কি হবে? আর্টিকেল 33। নেক্সট, which of the following article of the Indian Constitution prohibits forced labor and prevent exploitation? কি বলছে? ফোর্সড লেবার, বেকার খাটানো, কাউকে জোর করে কাউকে খাটানো, ঠিক আছে। তো সেইটা কততে প্রিভেন্ট করা হয়েছে? কততে? আর্টিকেল 23। ফোর্সড লেবার আর হিউম্যান ট্রাফিকিংটা বন্ধ করা হয়েছে আর্টিকেল 23। 25-এ কি বলা হয়েছে? যে কোনো মানুষ সে যে কোনো ধর্ম প্রফেস করতে পারে, প্র্যাকটিস করতে পারে, প্রোপাগেট করতে পারে। 19-এ 6টা রাইটের কথা বলা হয়েছে। 20-তে সেই আগেরটা বলবে কমেন্টে। নেক্সট, the government is bound to ensure observance of social welfare and labor laws enacted to secure a workman a life compatible with human dignity. সেই ডিগনিটি চলে এসেছে আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোনো ওয়ার্কম্যানকে কি বলছি? ভালো সুযোগ সুবিধা দিচ্ছি, ঠিক আছে। মানে কি বলছে? সোশ্যাল ওয়েলফেয়ার, অবজারভেন্স, এই সমস্ত ডিগনিটির সাথে কাজ করা, এইসব কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছিল? লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আর্টিকেল নাম্বার 21-এ বলা হয়েছিল, তাই তো। 17-তে কি বলা হচ্ছিল?
আনটাচেবিলিটি অ্যাবলিশন। 15তে রিলিজিয়ান, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এসবের বেসিসে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। 19-এ 6টা রাইট, তাহলে এটার আনসার হবে 21। নেক্সট কোয়েশ্চেন, which of the following articles of the Indian Constitution has the idea that no children below the age of 14 years shall be employed to work in a factory or mine engaged in any other hazardous employment? কত নম্বর আর্টিকেল? 24 নম্বর আর্টিকেল, তাই তো? 24 নম্বর আর্টিকেলেই বলা হচ্ছিল 14 বছরের নিচে বাচ্চাদেরকে হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস করানো যাবে না। নেক্সট কোয়েশ্চেন, কে এ নাজিব ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, কি বললাম? কে এ নাজিব ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস ডিল উইথ ভায়োলেশন অফ রাইট আন্ডার, কত আর্টিকেলের আন্ডারে এই যে কেসটা হয়েছিল সেটা হয়েছিল, মানে 21 নম্বরকে ভায়োলেট হচ্ছিল বলে কে এন নাজিব ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস হয়েছিল, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির ভায়োলেশনের জন্য। নেক্সট কোয়েশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোহিবিট রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন এনি স্টেট ফান্ডেড এডুকেশনাল ইনস্টিটিউশন? কোন নম্বর আর্টিকেলে ভারতের সংবিধানে প্রোহিবিট করা হচ্ছে রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে না কোনো স্টেট ফান্ডেড এডুকেশনাল ইনস্টিটিউশনে? কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 28-এই তো বলা হচ্ছিল, তাই তো? নেক্সট অপশনগুলো নিজেরা ট্রাই করো, দেখো পারো কি না। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি টাইপ অফ রিট ক্যান বি ইস্যুড আন্ডার আর্টিকেল 32 অ্যান্ড 226? 32 সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হচ্ছে 226 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কত রকমের রিট লাগানো যায়? 5 রকমের, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্চোরারি, প্রহিবিশন, কুও ওয়ারেন্টো। নেক্সট, who termed article 32 as the heart and soul of the constitution of India? এটা ইচ্ছে করে আমি মানে যখন কনসেপ্টটা বোঝাচ্ছিলাম এই ফ্রেজটা ইচ্ছে করে আমি দিইনি, কারণ কোয়েশ্চেনটা আছে বলেই। তো কে বলেছেন যে আর্টিকেল 32 এটা হচ্ছে হার্ট আর সোল অফ দ্য ভারত অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? কে বলেছেন? বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। নেক্সট, and this is our last question, the Unlawful Activities Prevention Act, UAPA, তাই তো? দেখো, প্রিভেনশন, which provide for the more effective prevention of certain unlawful activities of individual and association dealing with terrorist activities, was first put in effect in India in the year, যে চারটা দেওয়া হয়েছিল সেখানে ছিল যে কত সালে এই ইউএপিএটা এসেছে ফোর্সে, পার্লামেন্টে এনেছিল 1967-এ, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের সেশন। অনেক বড় সেশন হয়ে গেছে, একটু ধৈর্য ধরে দেখবে, কিছু প্রবলেম থাকলে অবশ্যই লিখবে। আর যেটা জিজ্ঞেস করলাম যে যদি কেস রিলেটেড কোনো আলাদা করে স্পেসিফিক্যালি ভিডিও চাও তো সেটাও অবশ্যই কমেন্টে লিখবে। চলো টাটা, টেক কেয়ার, আবার দেখা হবে।